নমস্কার। আমার ধারাবাহিক পাঠ আরণ্যকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম। আমি গত পর্বে গণরী তেওয়ারির গল্প বলা যেখানে শুরু হয়েছিল সেখানে আমি শেষ করেছিলাম। আজ গণরী তেওয়ারির কথা শুনব, যখন লেখকের সামনে বসে গণরী তার জীবনের ইতিহাস শোনাচ্ছে টুকরো টুকরোভাবে, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দিতে। গণরী তেওয়ারির বয়স যখন 12 বছর, তার বাপ তখন মারা যায়। এক বৃদ্ধা পিসিমা তাহাকে মানুষ করে। সে পিসিমাও বাপের মৃত্যুর বছর 5 পরে যখন মারা গেলেন, গণরী তখন জগতে ভাগ্য অন্বেষণে বাহির হইল। কিন্তু তাহার জগৎ পূর্বে পূর্ণিয়া শহর, পশ্চিমে ভাগলপুর জেলার সীমানা, দক্ষিণে এই নির্জন অরণ্যময় ফুলকিয়া বৈহার, উত্তরে কুশি নদী, ইহারই মধ্যে সীমাবদ্ধ। ইহারই মধ্যে গ্রামে গ্রামে গৃহস্থের দুয়ারে ফিরিয়া, কখনো ঠাকুর পূজা করিয়া, কখনো গ্রাম্য পাঠশালায় পণ্ডিতি করিয়া, কায়িক ক্লেশে নিজের আহারের জন্য কলাইয়ের ছাতু ও চীনা ঘাসের দানার রুটির সংস্থান করিয়া আসিয়াছে। সম্প্রতি মাস 2 চাকরি নাই। পর্বতা গ্রামের পাঠশালা উঠিয়া গিয়াছে। ফুলকিয়া বৈহারের 10,000 বিঘা অরণ্যময় অঞ্চলের লোকের বসতি নাই। এখানে যে মহিষ পালকের দল মহিষ চড়াইতে আনে জঙ্গলে, তাহাদের বাথানে বাথানে ঘুরিয়া খাদ্য ভিক্ষা করিয়া বেড়াইতেছিল। আজ আমার আসিবার খবর পাইয়া অনেকের সঙ্গে এখানে আসিয়াছে কেন, সে কথা আরও চমৎকার। এখানে এত লোক এসেছে কেন তিওয়ারিজি? হুজুর, সবাই বললে ফুলকিয়ার কাছারিতে ম্যানেজার এসেছেন, সেখানে গেলে ভাত খেতে পাওয়া যাবে, তাই ওরা এলো। ওদের সঙ্গে আমিও এলাম। ভাত এখানকার লোকে কি খেতে পায় না? কোথায় পাবে হুজুর? নৌগছিয়ার মারোয়ারিরা রোজ ভাত খায়। আমি নিজে আজ ভাত খেলাম বোধহয় 3 মাস পরে। গত ভাদ্র মাসের সংক্রান্তিতে রাসবিহারী সিং রাজপুতের বাড়ির নেমন্তন্ন ছিল। সে বড়লোক, ভাত খাইয়েছিল। তারপর আর খাইনি। যতগুলি লোক আসিয়াছিল, এই ভয়ানক শীতে কাহারও গাত্রবস্ত্র নাই। রাত্রে আগুন পোহাইয়া রাত কাটায়। শেষ রাত্রে শীত যখন বেশি পড়ে, আর ঘুম হয় না শীতের চোটে। আগুনের খুব কাছে ঘেঁষিয়া বসিয়া থাকে ভোর পর্যন্ত। কেন জানি না ইহাদের হঠাৎ এত ভালো লাগিল। ইহাদের দারিদ্র্য, ইহাদের সারল্য, কঠোর জীবন সংগ্রামে ইহাদের যুঝিবার ক্ষমতা, এই অন্ধকার আরণ্যভূমি ও হিমবর্ষী মুক্ত আকাশ বিলাসিতার কোমল পুষ্পাবৃত পথে ইহাদের যাইতে দেয় নাই। কিন্তু ইহাদিগকে সত্যকার পুরুষ মানুষ করিয়া গড়িয়াছে। 2টি ভাত খাইতে পাওয়ার আনন্দে যারা ভীমদাসটোলা ও পর্বত হইতে 9 মাইল পথ হাঁটিয়া আসিয়াছে বিনা নিমন্ত্রণে, তাহাদের মনের আনন্দ গ্রহণ করিবার শক্তি কত সতেজ ভাবিয়া বিস্মিত হইলাম। অনেক রাত্রে কিসের শব্দে ঘুম ভাঙিয়া গেল। শীতে মুখ বাহির করাও যেন কষ্টকর। এমন যে শীত এখানে, তা না জানার দরুন উপযুক্ত গরম কাপড় ও লেপ তোষক আনি নাই। কলিকাতায় যে কম্বল গায়ে দিতাম সেখানেই আনিয়াছিলাম। শেষ রাত্রের শীতে সে যেন ঠান্ডা জল হইয়া যায় প্রতিদিন। যে পাশে শুইয়া থাকি, শরীরের গরমে সেদিকটা তবুও থাকে একরকম। অন্য কাতে পাশ ফিরিতে গিয়া দেখি বিছানা কন কন করিতেছে সে পাশে। মনে হয় যেন ঠান্ডা পুকুরের জলে পৌষ মাসের রাত্রে ডুব দিলাম। পাশেই জঙ্গলের মধ্যে কিসের যেন সম্মিলিত পদশব্দ। কাহারা যেন দৌড়িতেছে। গাছপালা, শুকনো বনঝাউয়ের গাছ মটমট শব্দে ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়িতেছে। কি ব্যাপারখানা কিছু বুঝিতে না পারিয়া সিপাহী বিষ্ণুরাম পাঁড়ে ও স্কুলমাস্টার গণরী তেওয়ারিকে ডাক দিলাম। তাহারা নিদ্রাজড়িত চোখে উঠিয়া বসিল। কাছারির মেঝেতে যে আগুন জ্বালা হইয়াছিল, তাহারই শেষ দীপ্তিটুকুতে ওদের মুখে আলস্য, সম্ভ্রম ও নিদ্রালুতার ভাব ফুটিয়া উঠিল। গণরী তেওয়ারি কান পাতিয়া একটু শুনিয়াই বলিল, কিছু না হুজুর, নীলগাইয়ের জেরা দৌড়চ্ছে জঙ্গলে। কথা শেষ করিয়াই সে নিশ্চিন্ত মনে পাশ ফিরিয়া শুইতে যাইতেছিল,
জিজ্ঞাসা করিলাম, নীলগাইয়ের দলের হঠাৎ এত রাত্রে অমন দৌড়ুবার কারণ কি? বিষ্ণুরাম পাড়ে আশ্বাস দিবার সুরে বলিল, হয়তো কোনো জানোয়ারে তাড়া করে থাকবে হুজুর, এছাড়া আর কি? কি জানোয়ার? কি আর জানোয়ার হুজুর? জঙ্গলের জানোয়ার, শের হতে পারে, নয়তো ভালু। যে ঘরে শুইয়া আছি, নিজের অজ্ঞাত সারে তার কাঁস ডাটার বাঁধা আগরের দিকে নজর পড়িল। সে আগরও এত হালকা যে বাহির হইতে একটি কুকুরে ঠেলা মারিলেও তাহা ঘরের মধ্যে উল্টাইয়া পড়ে। এমন অবস্থায় ঘরের সামনেই জঙ্গলে নিস্তব্ধ নিশীথ রাত্রে বাঘ বা ভালুকে বন্য নীলগাইয়ের দল তাড়া করিয়া লইয়া চলিয়াছে, এই সংবাদটিতে যে বিশেষ আশ্বস্ত হইলাম না, তাহা বলাই বাহুল্য। একটু পরেই ভোর হইয়া গেল। দিন যত যাইতে লাগিল, জঙ্গলের মোহ ততই আমাকে ক্রমে পাইয়া বসিল। এর নির্জনতা ও অপরাহ্নের সিঁদুর ছড়ানো বন ঝাউয়ের জঙ্গলের কি আকর্ষণ আছে বলিতে পারি না। আজকাল ক্রমশ মনে হয় এই দিগন্তব্যাপী বিশাল বনপ্রান্তর ছাড়িয়া ইহার রোদ পোড়া মাটির তাজা সুগন্ধ, এই স্বাধীনতা, এই মুক্তি ছাড়িয়া কলিকাতার গোলমালের মধ্যে আর ফিরিতে পারিব না। এই মনের ভাব একদিনে হয় নাই। কত রূপে কত সাজেই যে বন্য প্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া আমায় ভুলাইল। কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্তমেঘের মুকুট মাথায়, দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে, গভীর নিশীথে জ্যোৎস্নাবরণী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া, আকাশ ভরা তারার মালা গলায়, অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খড়গ হাতে দিক বিদিক ব্যাপিয়া বিরাট কালীমূর্তিতে। একদিনের কথা জীবনে কখনো ভুলিব না। মনে আছে সেদিন দোল পূর্ণিমা। কাছারির সিপাহীরা ছুটি চাহিয়া লইয়া সারাদিন ঢোল বাজাইয়া হোলি খেলিয়াছে। সন্ধ্যার সময়ও নাচ গানের বিরাম নাই দেখিয়া আমি নিজের ঘরে টেবিলে আলো জ্বালাইয়া অনেক রাত পর্যন্ত হেড অফিসের জন্য চিঠিপত্র লিখিলাম। কাজ শেষ হইতেই ঘড়ির দিকে চাহিয়া দেখি রাত প্রায় 1টা বাজে। শীতে জমিয়া যাইবার উপক্রম হইয়াছি। একটা সিগারেট ধরাইয়া জানালা দিয়া বাহিরের দিকে উঁকি মারিয়া মুগ্ধ ও বিস্মিত হইয়া দাঁড়াইয়া রহিলাম। যে জিনিসটা আমাকে মুগ্ধ করিল তাহা পূর্ণিমা নিশীথিনীর অবর্ণনীয় জ্যোৎস্না। হয়তো যতদিন আসিয়াছি শীতকাল বলিয়া গভীর রাত্রে কখনো বাহিরে আসি নাই, কিংবা অন্য যে কোনো কারণেই হোক ফুলকিয়া বৈহারের পরিপূর্ণ জ্যোৎস্নারাত্রি রূপ এই আমি প্রথম দেখিলাম। দরজা খুলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইলাম। কেহ কোথাও নাই। সিপাহীরা সারাদিন আমোদ প্রমোদের পরে ক্লান্ত দেহে ঘুমাইয়া পড়িয়াছে। নিঃশব্দ অরণ্যভূমি, নিস্তব্ধ জনহীন নিশীথ রাত্রি। সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা নাই। কখনো সেরকম ছায়াবিহীন জ্যোৎস্না জীবনে দেখি নাই। এখানে খুব বড় বড় গাছ নাই, ছোটোখাটো বন ঝাউ ও কাশবন, তাহাতে তেমন ছায়া হয় না। চকচকে সাদা বালি মিশানো জমি ও শীতের রৌদ্রে অর্ধশুষ্ক কাশবনে জ্যোৎস্না পড়িয়া এমন এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি করিয়াছে, যাহা দেখিলে মনে কেমন ভয় হয়, মনে কেমন যেন একটা উদাস বাঁধনহীন মুক্ত ভাব। মন হু হু করিয়া ওঠে। চারিধারে চাহিয়া সেই নীরব নিশীথ রাত্রে জ্যোৎস্না ভরা আকাশতলে দাঁড়াইয়া মনে হইল এক অজানা পরিরাজ্যে আসিয়া পড়িয়াছি। মানুষের কোনো নিয়ম এখানে খাটিবে না। এইসব জনহীন স্থান গভীর রাত্রে জ্যোৎস্নালোকে পরিদের বিচরণ ভূমিতে পরিণত হয়। আমি অনধিকার প্রবেশ করিয়া ভালো করি নাই। তাহার পর ফুলকিয়া বৈহারের জ্যোৎস্নারাত্রি কতবার দেখিয়াছি। ফাল্গুনের মাঝামাঝি যখন দুধলি ফুল ফুটিয়া সমস্ত প্রান্তরে যেন রঙিন ফুলের গালিচা বিছাইয়া দেয়, তখন কত জ্যোৎস্নাশুভ্র রাত্রে বাতাসে দুধলি ফুলের মিষ্ট সুবাস প্রাণ ভরিয়া আঘ্রাণ করিয়াছি।
প্রত্যেকবারেই মনে হইয়াছে জ্যোৎস্না যে এত অপরূপ হইতে পারে, মনে এমন ভয় মিশ্রিত উদাস ভাব আনিতে পারে, বাংলাদেশে থাকিতে তাহা তো কোনোদিন ভাবিও নাই। ফুলকিয়ার সে জ্যোৎস্নারাত্রির বর্ণনা দিবার চেষ্টা করিব না। সেরূপ সৌন্দর্য লোকের সহিত প্রত্যক্ষ পরিচয় যতদিন না হয়, ততদিন শুধু কানে শুনিয়া বা লেখা পড়িয়া তাহা উপলব্ধি করা যাইবে না, করা সম্ভব নয়। অমন মুক্ত আকাশ, অমন নিস্তব্ধতা, অমন নির্জনতা, অমন দিক দিগন্ত বিসর্পিত বনানীর মধ্যেই শুধু অমনতর রূপলোক ফুটিয়া ওঠে। জীবনে একবারও সে জ্যোৎস্নারাত্রি দেখা উচিত, যে না দেখিয়াছে ভগবানের সৃষ্টির একটি অপূর্ব রূপ তাহার নিকট চির অপরিচিত রহিয়া গেল। আজ এইটুকুই। আগামী পর্বে আমার পাঠ এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার সঙ্গে থাকবেন। ইচ্ছে হলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।